হ্যালো স্টুডেন্ট, আজকে আমি দ্বাদশ শ্রেণীর বায়োলজি বিষয়ে প্রথম ইউনিটের অন্তর্গত তৃতীয় অধ্যায় মানুষের প্রজনন বা হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আসব মানব প্রজনন সম্পূর্ণ হয় জনন পদ্ধতির মাধ্যমে। জনন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রাণীরা নিজের মতো করে অপত্য উৎপন্ন করে। মানুষের প্রজননের ক্ষেত্রে সহায়তা করে জননতন্ত্র। জননে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে বলা হয় জননতন্ত্র। এবার মানুষের ক্ষেত্রে পুং এবং স্ত্রী জননতন্ত্র জননে সাহায্য করে থাকে। জননতন্ত্র আমরা এখানে প্রথমেই জননতন্ত্রের বিভিন্ন গঠনগুলো সম্পর্কে জানব। তারপরে আমরা মুখ্য জনন অঙ্গ পুরুষ দেহে শুক্রাশয় এবং স্ত্রী দেহে ডিম্বাশয়ের কলসংস্থানের গঠন এবং গ্যামেট উৎপাদন নিয়ে আলোচনা করব। তার আগে সংক্ষেপে আমরা পুং এবং স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অংশের নামগুলোর সঙ্গে পরিচিত হয়ে যায়। মানুষের জননতন্ত্রের অন্তর্গত অঙ্গগুলিকে দুইভাগে ভাগ করা হয়েছে, মুখ্য জননাঙ্গ এবং গৌণ জননাঙ্গ। যেই জননাঙ্গে জননকোষ বা গ্যামেট উৎপাদন হয় তাকে বলা হয় মুখ্য জনন অঙ্গ, এবং বাকি অংশগুলোকে বা অন্য অন্য জননতন্ত্রের অন্য অংশগুলোকে বলা হয় গৌণ জননাঙ্গ। মানুষের জননতন্ত্রের মধ্যে মুখ্য জনন অঙ্গ নিয়ে আলোচনা করব। মুখ্য জনন অঙ্গ পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। প্রথমে আমরা আসবো পুংজননতন্ত্রের অন্তর্গত বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে। তাহলে মুখ্য জনন অঙ্গ পুংজননতন্ত্রে থাকে শুক্রাশয়। এই শুক্রাশয় অবস্থান কোথায় আমরা জানি যে শুক্রাশয় আমাদের স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। ভ্রূণ অবস্থায় এটি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় এটি উদর গহ্বরে থাকে এবং জন্মের আগে আগে এটি স্ক্রোটাম নামক থলির মধ্যে গিয়ে অবস্থান করে। এখানে একটু আমাদের মনে রাখতে হবে যে শুক্রাশয় আমাদের উদর গহ্বরের বাইরে এখানে অবস্থান করে। আমরা জানি যে মেন কাজ হচ্ছে শুক্রাশয়ে গ্যামেট উৎপাদন করা। আমাদের দেহের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় গ্যামেট উৎপাদন পদ্ধতি সম্ভব নয়। সেই জন্য উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম থাকে, তাই সেখানে শুক্রাশয়টি অবস্থান করে। এবার আমরা আসবো গৌণ জননাঙ্গ পুরুষদের ক্ষেত্রে। শুক্রাশয়ের পরে আছে এপিডিডাইমিস। আমরা শুক্রাশয় থেকে প্রস্থচ্ছেদ করে দেখতে পাবো শুক্রাশয়ের এখান থেকে কুণ্ডলীকৃত হয়ে নালীগুলো বাইরে বেরিয়ে সেই কুণ্ডলীকৃত নালীগুলোকে একত্রে এপিডিডাইমিস গঠন করে। এপিডিডাইমিসের পরে যে নালীর মাধ্যম দিয়ে শুক্রাণু সেমিনাল ভেসিকলে গিয়ে পৌঁছায় তাকে বলা হয় শুক্রনালী। তারপরে মূত্রাশয়ের পাশে একটি থলি থাকে যেখান থেকে রস স্ফুরিত হয় এবং সিমেন গঠনে সহায়তা করে, তাকে বলা হয় সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল থেকে নালীর মাধ্যমে এসে মূত্রজনন নালীতে গিয়ে পৌঁছানোর জন্য নিক্ষেপণ নালী থাকে এবং নিক্ষেপণ নালী থেকে মূত্রজনন নালীর মাধ্যমে দেহের বাইরে শুক্রাণু নির্গত হয়। এবার এই অংশগুলো ছাড়া আরও 2টি গ্রন্থি আছে, যে 2টি গ্রন্থি সহায়তাকারী গ্রন্থি হিসেবে কাজ করে এখানে। একটা হচ্ছে প্রোস্টাটিক গ্রন্থি, অপরটি হলো কপাস গ্রন্থি। এই 2টি গ্রন্থি নিঃসৃত রস সিমেন গঠনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। প্রোস্টাটিক গ্রন্থি এটি মূত্রনালীর গোড়ায় অবস্থান করে। এর মেন কাজ হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল করা
এবং প্রোস্টেট গ্রন্থি থেকে যেহেতু ক্ষারীয় পথ খরিত হয়, শুক্রাণু যখন মূত্রনালীতে পৌঁছায়, যেহেতু সেখানে মূত্র থাকে, সেখানে মূত্র আম্লিক প্রকৃত হওয়ার জন্য শুক্রাণুর ক্ষতি হয় এবং সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এই প্রোস্টেট গ্রন্থি নিঃসৃত ক্ষারীয় রস সহায়তা করে থাকে। অন্যদিকে কপাস গ্রন্থি, যার অপর নাম হচ্ছে বাল্ব ইউরিথ্রাল গ্রন্থি, এই গ্রন্থিটি প্রোস্টেট গ্রন্থির নিচের দিকে অবস্থান করে এবং এই গ্রন্থি নিঃসৃত রস বিশেষ করে যোনিপথ, স্ত্রীদের যোনিপথকে পিচ্ছিল রাখে এবং এটি সিমেন্ট গঠনের ক্ষেত্রেও সহায়তা করে থাকে। তাহলে এগুলো আমাদের গৌণ পুরুষদেহের গৌণ জননাঙ্গ। আমরা মেন আলোচনা করব মুখ্য জননাঙ্গ বা শুক্রাশয় সম্পর্কে। আমরা শুক্রাশয় বিস্তারিত যাওয়ার আগে জেনে নেব স্ত্রীদের জনন অঙ্গগুলি সম্বন্ধে। স্ত্রীদের মুখ্য জননাঙ্গ হল ডিম্বাশয়। এটা উদর গহ্বরে শ্রোণিতক্রে দুই পাশে অবস্থান করে। এই ডিম্বাশয়ে গ্যামেট উৎপাদন হয়, তা আমরা বিস্তারিত জানব। ডিম্বাশয় ছাড়া থাকে ডিম্বনালী। জরায়ু থেকে যে নালী গিয়ে ডিম্বাশয়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে একে বলা হয় ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব জরায়ুর সঙ্গে যুক্ত অবস্থা থাকে। মুখ্য কাজ হচ্ছে তাদের গ্যামেট পরিবহন করা এবং নিষেধকে সহায়তা করা মুখ্য কাজ। জরায়ু স্ত্রী জনতন্ত্রের যে প্রশস্ত অংশ, এটিকে বলা হয় জরায়ু। এই জরায়ু মুখ্য তিনটি অংশ থাকে। এই তিনটি অংশে মধ্য অংশটিকে বলা হয় ফান্ডাস, উপরের অংশটিকে বলা হয় ফান্ডাস। এর ভিতরে জরায়ু তিনটি স্তর থাকে। হচ্ছে ভিতরে এন্ডোমেট্রিয়াম, মিডিলে মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। ফান্ডাসের অপর অংশটি হল সার্ভিক্স। এটিকে বলা হয় জরায়ুর নিচের দিকে সংকীর্ণ অংশ। এটি অংশকে সার্ভিক্স বলা হয়। এবার হচ্ছে জরায়ুর মূল দেহ যেটি, এটিকে বলা হয় বডি বলা হয়। এটি হচ্ছে মধ্য অংশ, এটি উল্লম্বভাবে অবস্থান করে। এবার আমরা চলে আসবো স্ত্রী জননতন্ত্রের সঙ্গে যুক্ত অনুষঙ্গিক অঙ্গ। আমরা ফ্যালোপিয়ান নালী পড়লাম, এটি জরায়ু পড়লাম, যোনি। এই সার্ভিক্সের পরবর্তী অংশটি বলা হয় যোনি বলা হয় বা ভ্যাজাইনা বলা হয়। এবং স্ত্রী জননতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে সহায়তাকারী গ্রন্থি হিসাবে বার্থোলিন গ্রন্থি। এই বার্থোলিন গ্রন্থি যোনি ছিদ্রের দুই পাশে অবস্থান করে। এদের মুখ্য কাজ হচ্ছে যোনিপথকে পিচ্ছিল করে জননধারণে সহায়তা করা মুখ্য কাজ। এবারে এইটুকু আমরা পড়লাম স্ত্রী জননতন্ত্রের অন্তর্গঠন অর্থাৎ ভিতরের অংশ। আমরা এবার আসবো স্ত্রীতন্ত্রের বাইরের অংশের মধ্যে কী কী থাকে। বাইরের অংশগুলোর মধ্যে যেগুলো বহির্জনন হিসেবে কাজ করে হচ্ছে ভালভা। ভালভা স্ত্রী জননতন্ত্রের বহির অঙ্গকে ভালভা বলা হয় এবং এই ভালভা মেদকলা এবং সিবিসিয়াস গ্রন্থি তারা মেনলি গঠিত হয়। এর মধ্যে দুটি স্তর থাকে, একটি বলা হয় ল্যাবিয়া মেজরা এবং ল্যাবিয়া মাইনরা। এছাড়া থাকে যোনি ছিদ্র বা যেটাকে আমরা ভ্যাজাইনাল অরিফিস বলা হয়, যে ছিদ্রের মাধ্যম দিয়ে গ্যামেট প্রবেশ করে বা আর কথা আমরা একটু প্রবেশ পথ বলি। নেক্সট আসবো আমরা ক্লাইটোরিস। স্ত্রী বহির্জননাঙ্গের মধ্যে মেজরা বাইরের দিকে, পুরুষ
লিঙ্গ সাদৃশ্য, যেটিকে আমাদের লিঙ্গ সমস্ত অঙ্গ হিসাবে ধরা হয় বা পুরুষের পেনিস সাদৃশ্য অঙ্গ হিসাবে মনে করা হয়, সেটি হচ্ছে ক্লাইটোরিস, যেটি নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। এছাড়া থাকে স্তনগ্রন্থি। স্তনগ্রন্থি শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই স্তনগ্রন্থের মধ্যে দুগ্ধ উৎপাদন হয়। এপিএসএইচ হরমোনের উপস্থিতিতে বা এলএইচ হরমোনের উপস্থিতিতে এটি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং জন্মের পরে অক্সিটোসিন হরমোনের মাধ্যমে এখানে দুগ্ধকরণ হয়ে থাকে। অর্থাৎ স্তনগ্রন্থি মেনলি দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধকরণে সহায়তা করে। তো এইগুলো আনুষঙ্গিক অঙ্গ আমরা নামগুলো জেনে রাখলাম। এবার আমাদের আলোচনার টপিক হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় প্রস্থচ্ছেদ আমরা আলোচনা করব, কারণ এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ই হচ্ছে মুখ্য জনন অঙ্গ, যেখানে গ্যামেট উৎপাদন হয়। শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ চিত্র। প্রস্থচ্ছেদ করলে আমরা দেখতে পাব এই শুক্রাশয়ের মধ্যে অসংখ্য প্রকোষ্ঠ থাকে, যেগুলি লোবিলস বা প্রকোষ্ঠ বলা হয়। এই প্রকোষ্ঠগুলোর মধ্যে কুণ্ডলীকৃত নালিকা অবস্থান করে, যেগুলোকে বলা হয় সেমিনিফারাস টিউবুলস। আমরা এখানে এই প্রস্থচ্ছেদ চিত্রের থেকে একটু অংশ আলাদাভাবে আমরা বৃহৎ করে দেখব শুক্রাশয় কলাসংস্থানিক গঠনে কি কি থাকে। শুক্রাশয়ের কলাসংস্থান দেখলে আমরা দেখতে পাবো সবচেয়ে বাইরের আবরণ শুক্রাশয়, এই প্রথম আবরণ থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া। এটি হচ্ছে তন্তুময় আবরণ, যেটি শুক্রাশয়ের বাইরের দিকে অবস্থান করে। এবার এই আবরণের ভিতরে অসংখ্য থলি থাকে। সেই থলির মধ্যে শুরু নালীগুলি অবস্থান করে, যে নালীগুলিকে বলা হয় সেমিনিফেরাস টিউবুলস। তো আমরা এবার এই টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতরে যে সকল নালীগুলি থাকে ওগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবুলস। এই সেমিনিফেরাস টিউবুলস একটা টিউবুলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই সেমিনিফেরাস টিউবুলসগুলোর ভিতরে যে প্রথম স্তর থাকে তাকে বলা হয় জারামিনাল এপিথেলিয়া। এখানে জনন মাতৃকোষগুলো অবস্থান করে। এই জনন মাতৃকোষ বিভাজিত হয়ে এখানে স্পারম্যাটোগোনিয়া, তারপরে প্রাইমারি স্পারম্যাটোসাইট, সেকেন্ডারি স্পারম্যাটোসাইট, স্পারমাটিড এবং জনন কোষ বা স্পার্ম গঠিত হয়। অর্থাৎ শুক্রাশয়ের মধ্যে যে সেমিনিফেরাস টিউবুল থাকে তার মধ্যে 5 প্রকারের কোষ অবস্থান করে। সেই কোষগুলোর নাম আমাদের মনে রাখতে হবে, যে নামগুলো আমরা গ্যামেট গঠন করার সময় বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে আমরা পেলাম অ্যালবুজিন, টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে সেমিনিফেরাস, টিউবুলস। এর মধ্যে যে 5 প্রকার কোষ থাকে সেই 5 প্রকার কোষের নামগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম স্তর হচ্ছে আদি শুক্রকোষ, তারপরে আসছে স্পারম্যাটোগোনিয়া বা যেগুলো প্রাথমিক স্পারম্যাটোগোনিয়া বলে আমরা। সেখান থেকে উৎপন্ন হবে গৌণ স্পারম্যাটোগোনিয়া। এরপর উৎপন্ন হবে স্পারমাটিড এবং সেই স্পারমাটিড থেকে তৈরি হবে স্পার্ম বা জনন কোষ, যেটা বলি আমরা শুক্রাণু। এভাবে সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে জনন মাতৃকোষ থেকে স্পারম্যাটোগোনিয়া, সেখান থেকে প্রাথমিক বা প্রাইমারি স্পারম্যাটোসাইট, প্রাথমিক স্পারম্যাটোগোনিয়া, তারপরে গৌণ, তারপরে স্পারম্যাটিড এবং জনন কোষ বন্ধ হয়।
এবার এই সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যবর্তী স্থানগুলোতে এর আগে আমরা আলোচনা করব, প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে কয়েকটি করে লম্বা আকৃতির কোষ দেখা যায়। এই লম্বা আকৃতির এই কোষগুলোকে বলা হয় সার্বেলীয় কোষ। যে কোষগুলি শুক্রাণু উৎপাদনের সময় এই কোষগুলি শুক্রাণুকে পুষ্টি প্রদান করে থাকে। নেক্সট আসবো আমরা এই সেমিনিফেরাস টিউবিউলসের অন্তর্বর্তী যে স্থান, এই অন্তর্বর্তী স্থানগুলোতে এক প্রকারের কোষ গুচ্ছাকার অবস্থান করে, তাদেরকে বলা হয় লেডিগের অন্তর্কোষ। লিডিংয়ের অন্তর্কোষ। তাহলে শুক্রাণুর কলাসংশ্লেষণের গঠনের মধ্যে আমরা 1 নম্বর টিউনিকা অ্যালবুজিনিয়া, 2 নম্বর সেমিনিফেরাস টিউবিউলস, 3 নম্বর সার্টেলি কোষ, 4 নম্বর লিডিংয়ের কোষ, এই পয়েন্টগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। এগুলি ছাড়া এর মধ্যে বাইরে থেকে তুমতুমে আবরণ থাকে, এর ভিতরে রক্তবাহকগুলি অবস্থান করে। এবার আমরা একটু দেখব শুক্রাণুর কলাসংশ্লেষণ পড়ার পর স্ত্রী জনন তন্ত্রের অন্তর্গত মুখ্য জনন অঙ্গ ডিম্বাশয়। ডিম্বাশয় কোথায় অবস্থান করে? স্ত্রীর দেহে উদর গহ্বরে সৌরচক্রের দুপাশে ডিম্বাশয় অবস্থান করে। এই ডিম্বাশয় আমরা কলাসংশ্লেষণের গঠন আলোচনা করব। এবার কলাসংশ্লেষণের দিক দিয়ে ডিম্বাশয়ের সবচেয়ে বাইরের যে আবরণ থাকে একে বলা হয় প্রজনন কলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম, এই জার্মিনাল এপিথেলিয়ামগুলি থেকে আদি ডিম্বতলী গঠিত হয়। এরপরে দ্বিতীয় স্তর থাকে, সেই যে তুমতুম আবরণ, যাকে বলা হয় টিউনিকা। অ্যালবুজিনিয়া, এই টিউনিকা অ্যালবুজিনিয়া ডিম্বাশয়ের ভিতরে স্তরগুলোকে রক্ষা করে। এবার ডিম্বাশয়ের যে ভিতরের অংশ থাকলো, এই ভিতরের অংশকে আমরা দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, ভিতরটিকে বলা হয় মেডুলা। এই মেডুলা অংশে বিভিন্ন প্রকারের ডিম্বথলি দেখা যায়। এই ডিম্বথলিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যে ছোট ডিম্বথলিগুলো উৎপন্ন হয়, যে ডিম্বথলিগুলোর মধ্যে কোনো গহ্বর থাকে না, সেগুলোকে বলা হয় আদি ডিম্বথলি। এরপরে আসছে যেগুলো বর্ধমান বা যেগুলো বৃদ্ধি হচ্ছে, যেগুলো একটু কিছুটা সাইজ আকৃতি বৃদ্ধি পেয়েছে, সেগুলো বলা হয় ক্রমবর্ধমান ডিম্বথলি। এগুলো সাইজ আকৃতি কিছুটা বৃদ্ধি পায়, এগুলো হচ্ছে গ্রোইং বা বর্ধনশীল বা বর্ধমান ডিম্বথলি বলা হয়। এই ক্রমবর্ধমান ডিম্বথলিগুলো যখন আকৃতি বৃদ্ধি পায়, পরিণত হয়, তখন তৈরি হয় ম্যাচিওর ফলিকল বা পরিণত ডিম্বথলি। তাহলে ডিম্বাশয়ের কলাসংশ্লেষণের গঠনে প্রথমে আমরা পড়লাম জার্মিনাল এপিথেলিয়াল স্তর, তার ভিতরে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া স্তর, এবং তার ভিতরে থাকে মেডুলা অংশে থাকে ফলিকল
এই ফলিকুল বা ডিম্বথলি 3 প্রকারের হয়: আদি ডিম্বথলি, ক্রম বর্ধমান ডিম্বথলি এবং পরিণত ডিম্বথলি। এই পরিণত ডিম্বথলি মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয় এবং এই পরিণত ডিম্বথলি মেসোসাইকেলের 14 নাম্বার ডেতে যখন ডিম্বাণু কমপ্লিট ম্যাচিউর হয়, এই ডিম্বথলি ডিম্বাশয়ের প্রাচীরের শেষ প্রান্তে আসে এবং এখানে আসার পরে এর আবরণ ভেঙে গিয়ে ডিম্বাণু বাইরে বেরিয়ে আসে এবং এই পরিণত ডিম্বথলির বাকি অংশটা এখানে পড়ে থাকে, অবস্থান করে। তখন এই বাকি অংশের নাম রাখা হয়েছে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন নামক হরমোন ক্ষরণ করে। তাহলে আমরা পেলাম এখানে স্ত্রী অন্তরের অন্তর্গত মুখ্য অঙ্গ হল ডিম্বাশয়। ডিম্বাশয়ের কলাসংস্থান গঠনে প্রথমে 1 নম্বর জার্মিনাল এপিথেলিয়াল স্তর, তারপর ডিম্ব অ্যালবোজেনিয়া, তারপর বিভিন্ন প্রকারের ডিম্বথলি এবং কর্পাস লিউটিয়াম, এই কয়েকটি অংশ আমাদের প্রবাহিত করতে হবে। এবার ডিম্বাশয়ের কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে গ্যামেট উৎপাদন করা, 2 নম্বর কাজ হচ্ছে হরমোন উৎপাদন। ডিম্বাশয় থেকে কোন হরমোন উৎপন্ন হয়? প্রথম যে হরমোন উৎপন্ন হয় সেটা হচ্ছে এস্ট্রোজেন এবং গ্রাফিন ফলিকুল থেকে বা পরিণত ডিম্বথলি থেকে যখন কর্পাস লিউটিয়াম গঠিত হয়, কর্পাস লিউটিয়াম থেকে গঠিত হয় প্রোজেস্টেরন নামক হরমোন, যেগুলো আমরা হরমোন চ্যাপ্টারের ক্ষেত্রে বিস্তারিত পড়েছি। একই রকমের পুংজননতন্ত্রের 2টি কাজ: 1 নম্বর শুক্রাণু উৎপাদন করা, 2 নম্বর লেডিকের কোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করা। তাহলে আজকে আমরা মানুষের জননতন্ত্রের অন্তর্গত পুংজননতন্ত্রের বিভিন্ন অংশ, স্ত্রীজনতন্ত্রের বিভিন্ন অংশের সঙ্গে পরিচিত হলাম এবং তার সঙ্গে মুখ্য পুংজনন অঙ্গ শুক্রাশয় এবং স্ত্রীর জননাঙ্গ ডিম্বাশয় কলাসংস্থানে জানলাম। আমরা এর পরের ভিডিওতে আমি শুক্রাশয়ের মধ্যে স্পারমাটোজেনেসিস এবং ডিম্বাশয়ের মধ্যে ওজেনেসিস অর্থাৎ গ্যামেট উৎপাদনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।